সেটা একটা বড় সমস্যা। আমাদের এখানে গাড়িগুলি আসে, তার স্পেয়ার পার্টস প্রপারলি আসে না, সেটা মডিফাইড গাড়ি চলছে। এইসবের কারণে তো কোনো ট্রাফিক ম্যানেজমেন্ট নাই। এখন যে ট্রাফিক পুলিশ আছে সেটা প্রয়োজনের তুলনায় আমি বলবো যে 1/3-এরও কম। আপনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ করবেন শ্রমিক পিটাবার জন্য, আর শ্রমিক বোনাস নেওয়ার আগে মালিকের কাছ থেকে যে তারা বোনাস দিবে। আর আপনি এই পুলিশ মানে ট্রাফিক পুলিশ আপনি বাড়াবেন না, এবং ট্রাফিক পুলিশকে তো দক্ষ হইতে হবে। আমি ট্রাফিক করাপশনের কথা বলছি না, ট্রাফিক ম্যানেজমেন্টটাকে তো আপনাকে ইমপ্রুভ করতে হবে। আপনি রোড প্ল্যানিং ওনারা ভালো বলতে পারবেন। রোড প্ল্যানিং যে করছেন এখন আপনারা, সে কি হাইওয়ে করছেন নাকি ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে করতেছেন, এগুলি নিয়ে কোনো চিন্তা ভাবনা করেছেন? সমস্ত মেগা প্রজেক্ট নিচ্ছেন, যেমন ওই যে কুইক রেন্টাল হচ্ছে কুইক মানি, কুইক পকেট ভর্তি, মেগা প্রজেক্ট হচ্ছে মেগা পকেট ভর্তির বুদ্ধি। এটার পরে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি ট্রান্সপোর্টে কি হবে? এই ধরনের জিনিস তো সিঙ্গাপুরে হংকংকে ভেঙে ফেলে দিছে, সেখানে নির্বাচিত মেয়র হয়ে ভেঙে ফেলে দিছে। পরিবেশের ক্ষতি হয়েছে, ট্রাফিক সিস্টেমের মধ্যে নানান রকম অবস্ট্রাকশন করেছে। সেটা একটা সামগ্রিক পরিকল্পনার মধ্যে আমাদের যদি কাজটা হয় তাহলে আমরা সমস্যার সমাধান করতে পারবো। আমার কথা হচ্ছে ট্রাফিক সিস্টেমের সাথে যা কিছু ইনভলভ সবগুলিকে আপনি অ্যাড্রেস করেন। আর আপনি ড্রাইভারদের কথা বললেন, আপনি বলেন একটা পাইলট করতে কত লক্ষ টাকা ব্যয় হয়। এই সমাজ এই ড্রাইভারের জন্য কিছু করেছে? কিচ্ছু করেনি। সে প্রচন্ড পরিশ্রম করে ছোটবেলা থেকে সে গাড়িতে থেকেছে, গাড়ি ধুয়েছে, কাজ করেছে, সেখানে কাজ শিখেছে, রাত্রে ঘুমিয়েছে গাড়িতে, মশার কামড় খেয়েছে, পুলিশের মার খেয়েছে, ওখানকার মাস্তানদের অত্যাচার সহ্য করেছে, সে কাজ করেছে, সে গাড়ি চালাচ্ছে। আপনার একটা পাইলট যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আপনি শোক প্রস্তাব নেন। অ্যাক্সিডেন্ট সে করছে কিন্তু পাইলট, আপনি শোক প্রস্তাব নেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিবৃতি দেয়, আর আমাদের এখানে কেউ মারা গেলে ড্রাইভার যদি তো তাকে আমরা নিন্দা করব। এটাই হচ্ছে আমাদের কালচারটা রয়েছে, এই জায়গাটা পরিবর্তন আনতে হবে। আপনি বাংলাদেশের বাইরের কথা বললেন, বাংলাদেশের বাইরে আমি জানি না যে পৃথিবীর কোন দেশে আপনাকে অ্যালাউ করবে কিনা শরীরে কোন ধরনের টক্সিকেশন থাকলে আপনাকে গাড়ি চালানোর জন্য। বাংলাদেশে কিন্তু আমাদের যোগাযোগ মন্ত্রী স্বয়ং বলেছেন কিছুদিন আগে, এবং তিনি একটি মিটারও বসাতে চেয়েছেন যে টেস্ট করার জন্য, এবং নানা ধরনের কিছু। আমি কিন্তু বলছি না যে শুধু পরিবহন শ্রমিকরাই দায়ী নানা ধরনের কিছুর জন্য, আমি শুধু জানতে চেয়েছি পরিবহন শ্রমিকদের পারফরমেন্সটা কিরকম। আমরা যে ব্যাপারটি বুঝতে পারলাম, হ্যাঁ পুরনো গাড়ি, লক্ষ গাড়ি, বাজে রোড, এই বিষয়গুলি, হ্যাঁ টক্সিকেশন যদি হয় আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন। কে নিতে করছে, কবে অ্যাকশন নিয়েছে এবং এটা নিয়ে শ্রমিকরা আপত্তি করেছে, এরকম তো অনেক ঘটনা ঘটেছে। আমি যখন ইউনিয়ন করেছি সেই পাকিস্তান আমল থেকে, আমি যখন কলেজে পড়ি সেই সময় থেকে আমি করছি 64-65 থেকে, তখন তো আমরা ইউনিয়ন থেকে অ্যাকশন নিয়েছি যে শ্রমিকদের মধ্যে এই ধরনের ঘটনা হলে, ড্রাগ এডিকশন হলে, ড্রাঙ্ক হলে সঙ্গে সঙ্গে। কিন্তু এরকম এখন অ্যাকশন এখন এরকম নেওয়া হয় কিনা আমরা এটি নৌপরিবহন মন্ত্রীর কাছে শুনবো। আমরা একটু প্রফেসর শামসুল হকের কাছে যাই, যে এই যে পরিবহন খাতের উন্নয়নে কি কৌশল নেওয়া উচিত ছিল যেটা নেওয়া হয়নি এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আমি যদি হাইওয়ের কথা বলি, যে হাইওয়ে গুলি আমরা এখন দেখি আমাদের দেশে, আসলে কিন্তু এগুলি কিন্তু হাইওয়ের কনফিগারেশনে নাই। এগুলি হলো মহাসড়ক, উন্নত মানের রাস্তা হওয়া উচিত ছিল, যেখানে ধীর গতির যান এবং দ্রুত গতির যানের মধ্যে কোনো মিশ্রণ হবে না, কোনো কনফ্লিক্টিং সিচুয়েশন হবে না। এই যে শাহজাহান খান ভাই বললেন যে ড্রাইভারকে ওভারটেক করতে হচ্ছে, কিন্তু ধীর গতির যান অনিয়ন্ত্রিতভাবে তার রাস্তার মধ্যে চলে আসতেছে দেখে। তো উন্নত বিশ্বে যখন মহাসড়ক বললেই কিন্তু একটা স্ট্যান্ডার্ড কনফিগারেশন আছে, যে দ্রুত গতির দূরপাল্লার যে গাড়িগুলি চলবে তার পরিবেশটাতে কিন্তু উন্নত মানের হতে হবে। তো উন্নত মানের মানদণ্ডটা ঠিক করে তাকে অ্যাক্সেস কন্ট্রোল একটা রাস্তা দেওয়া হয়। আমি যদি সবচেয়ে উন্নত মানের রাস্তা বলি ফ্রিওয়ে, তার মানে এটা একটা পাইপলাইনের মতো, ল্যাটারালি পাশ থেকে কেউ তাকে ডিস্টার্ব দিবে না, যত গাড়ি চলবে মোটামুটি একই রকমের গতিতে চলবে, ওভারটেকিং এর ডিমান্ডটা বেশি থাকবে না, চালকের দায়িত্বটা কমে যায়, সড়ক হয়ে যায় নিরাপদ। কিন্তু এই সিস্টেমটার মধ্যে যদি 100 কিলোমিটারের গাড়িও চলছে
আবার 10 কিলোমিটারেরও একটা গাড়ি যদি চলে আসে, এটা একটা বিশৃঙ্খলা। এইটা অ্যাক্সিডেন্ট ঘটার জন্য যে নিয়ামকগুলি দরকার, যে ক্যাটালিস্টগুলি দরকার, আমি বলবো সেটাই হলো সবচেয়ে বড় ক্যাটালিস্ট। যে একটা ধীর গতির যানের পেছনে কোনো দ্রুত গতির যান যাবে না, তাকে বাধ্য হয়ে ওভারটেক করতে হয়। ওভারটেক কিন্তু একটা ঝুঁকিপূর্ণ ম্যানুভার। ওটা করতে গিয়েই কিন্তু অনেক সময় নিয়ন্ত্রণ থাকে না, কারণ আমাদের জানেন তো মনে হয় একে তো দ্রুত গতিতে চালায়, তারপরে ওভারটেকিং কিন্তু একটা ওভার স্পিডিং ইটসেলফ। সুতরাং সেখানে দ্রুত গতি, বেপরোয়া, ওভারটেকিং এইসব করতে গিয়েই আমাদের দেখা যায় কতগুলি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যায়, এবং এটা পরিবেশ দ্বারা কিন্তু এটা হলো। সো আমি বলবো স্বাধীনতার 40 বছরও আমরা মহাসড়ক পাইনি, একটা মানসম্মত মহাসড়ক পাইনি। অন্তত ঢাকা চিটাগং, যেটা ইকোনমিক করিডোর, অর্থনৈতিক করিডোর, যেখানে টাইম ভ্যালু অনেক বেশি, যেখান দিয়ে 80-90% এক্সপোর্ট হয় আমাদের, সেখানেও আমরা যদি এই ধরনের একটা মানসম্মত রাস্তা না পাই, তাহলে এটা জাতির জন্য আমি বলবো একটা খুব দুর্ভাগ্য। কারণ এখানে যে শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এখানে যে দুর্ঘটনাগুলি হচ্ছে, টোটালটাই কিন্তু রাস্তার পরিবেশের জন্য। সুতরাং এটা কাম্য ছিল না। আমাদের সুন্দর সুন্দর কিছু হাইওয়ে হওয়া উচিত ছিল। আমরা মহাসড়ক পাইনি, আমরা একটি গুরুত্বপূর্ণ কথা শুনলাম। এই পর্যায়ে আমরা কথা বলবো চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম জেলা পরিবহন মালিক সমিতির মহাসচিব মঞ্জুর আলম মঞ্জুর সঙ্গে। মঞ্জু, সাধারণ মানুষ এই অভিযোগটি প্রায় করে থাকেন যে মালিকেরা সুযোগ পেলেই তাদেরকে জিম্মি করে থাকেন। এ ব্যাপারে আপনি মালিক হিসেবে আপনি কি বলবেন? এটা ঈদের সময় ভাড়া বাড়িয়ে হোক, কোনো একটি ছুতোয় বাস না চালানো হোক, নানা ধরনের অভিযোগ আছে। মালিক হিসেবে আপনি কি বলবেন এই প্রসঙ্গে? হ্যাঁ, ধন্যবাদ। আমরা আসলে চট্টগ্রামে বিশেষ করে কোনো অবস্থাতে আমরা মালিকদের পক্ষ থেকে আমরা ভাড়াইনি, এবং আমাদের জানা মতে কোনো শ্রমিকরাও চট্টগ্রামে কোনো ঈদ উপলক্ষে বা কোনো অনুষ্ঠান উপলক্ষে সেরকম কোনো ভাড়া বাড়েনি। আমরা সে ব্যাপারে অত্যন্ত সচেতন থাকি, যাতে করে জনগণ আমাদের উপর দোষারোপ করতে না পারে, আমরা যাতে করে জনগণকে জিম্মি করে ভাড়া বেশি নিতে না পারে, সে ব্যাপারে আমরা চট্টগ্রামে আমরা অত্যন্ত সচেতন। আপনাকে ধন্যবাদ জনাব মঞ্জু। আমি রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জুর রহমান পিটারের কাছে জানতে চাইব যে সরকারের কোনো নিয়ম কানুন পছন্দ না হলেই দেখা যায় যে দাবি আদায়ে শ্রমিকদের ভাঙচুরের ঘটনা, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? সরকার সবসময় আমাদের পিছে দাবি চাপিয়ে দেয়। সরকার কোনো সময় এর মূল্যায়ন বোঝে না যে প্রকৃত ঘটনাটা কি। প্রকৃত উদ্ঘটনের মাধ্যমে যদি সমাধান করা হয়, আলাপ আলোচনার মাধ্যমে যদি সমাধান করা হয়, সেক্ষেত্রে কোনো ভাঙচুরের ঘটনা ঘটে না। আমার এই ক্ষেত্রে আমার এই জেলায় যে কোনো সমস্যা হলে উদ্বুদ্ধ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে আমি সঙ্গে সঙ্গে আমার এখানকার মেয়র সাহেব, প্রশাসন উভয়ের সাথে সঙ্গে সঙ্গে বৈঠকে বসে এটা সমাধান করি। সর্বোপরি বাংলাদেশের সকল ক্ষেত্রে যদি সকল স্তরে শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে এবং মালিকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যদি এর সুষ্ঠু সমাধান করা যায়, তাহলে পরে কোনো ক্ষেত্রেই শ্রমিকরা ভাঙচুর করতে আগ্রহী না। যেহেতু শ্রমিকরা ভাঙচুর, এটা গাড়ি চালিয়ে এরা জীবিকা নির্বাহ করে এবং এটার মাধ্যমে তাদের রুজি নির্ধারণ করে রুজি রুটির, সেহেতু তারা কোনো সময় নিজের রুজির করে ভাঙচুরের বা আন্দোলনে যেতে চায় না। আন্দোলনে যখন যায়, যখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে যায়, এক্ষেত্রে আমি প্রশাসনের সকল ডিস্ট্রিক্ট সকল লোককে আবেদন জানাবো, আপনারা যে জেলায় যে প্রশাসনে নিয়োজিত আছেন, যে জেলায় সে জেলায় অবশ্যই পরিবহন সংক্রান্ত কোনো সমস্যা হলে উক্ত জেলার পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সভাপতির সাথে আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাধান করবেন। পিটার, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি সিলেটের পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব সাবেক সালে আহমদ খসরুর সাথে। জনাব খসরু, মোটরযান আইন সম্পর্কে পরিবহন শ্রমিকরা যথাযথ প্রশিক্ষণ পাচ্ছে কিনা, যাত্রীদের সাথে সম্পর্ক উন্নয়নে উদ্যোগ কিভাবে নেওয়া যেতে পারে? জি, ধন্যবাদ সকলকে। এখানে আমার মাননীয় মন্ত্রী জনাব শাহজাহান খান, আমার অত্যন্ত প্রিয় নেতা, এবং আরও আলোচকবৃন্দ সকলকেই শুভেচ্ছা পূর্ণভূমি সিলেট থেকে। বিশেষ করে ভাষা মাসের এই সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য দিচ্ছি। মূলত প্রশিক্ষণের যে ব্যবস্থা নিয়ে বারবার কথা হচ্ছে, গোটা বাংলাদেশেই এটা আমরা শুনি, টিভি খুললেই শুনি, বা সিলেটেও আমরা এটা অনেকবার চেষ্টা করেছি,
কিন্তু মূলত প্রশিক্ষণের জন্য যে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটি সরকারকেই গ্রহণ করতে হবে। এবং সরকার, প্রতিটি সরকারই, আমি কোনো আজকের সরকারকে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাচ্ছি না, বাংলাদেশের স্বাধীনতার পরে কোনো সরকারই সড়ক পরিবহন সেক্টর নিয়ে খুব আধুনিকভাবে চিন্তা করেছে বলে আমার মনে হয় না। যখনই সড়কে দুর্ঘটনা ঘটে, মানুষের প্রাণহানি ঘটে, তখন শ্রমিকদেরকে দোষারোপ করা হয়, পরিবহন মালিকদেরকে দোষারোপ করা হয়। তারপর বিশেষ করে যদি মিডিয়ার কারো কোনো ক্ষতিগ্রস্ত হয়, মিডিয়া কর্মী, তখন বিষয়টা মিডিয়াতে আরও ব্যাপকভাবে চলে আসে। সেজন্য এটা নিয়ে বেশ আলোচনা হয়, কদিন ধরে সবাই খুব আলোচনা করেন, এই যেমন টক শোতে কথাবার্তা হয়, বিভিন্নভাবে লেখালেখি হয়। কিন্তু এই লেখালেখি এবং কথা না বলে, এই কথা এবং লেখালেখি কমিয়ে যদি একটা পরিকল্পনা গ্রহণ করে সরকার প্রত্যেকটি বিভাগীয় শহরে অন্তত পক্ষে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারতো, তাহলে বোধহয় এই বিষয়টা অত্যন্তভাবে সচেতনভাবে। খসরু, আপনাকে ধন্যবাদ। জনাব মঞ্জু, জনাব পিটার এবং জনাব খসরু আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি একটু জনাব শাহজাহানের কাছে আসবো। বেশ কিছু বিষয় আলোচনা এসেছে, তো এই আলোচনাটি শুরু করার আগে আমি একটি পুরনো প্রসঙ্গ তুলে, আপনি একটি বক্তৃতায় কিছুদিন আগে বলেছিলেন যে শ্রমিকদের প্রশিক্ষণ কেন্দ্র করার পাশাপাশি মিডিয়া সাংবাদিকদের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র করা দরকার, কথা বলার জন্য আর কি, মানে যারা যেভাবে রিপোর্ট করছেন বা তারা যেভাবে বক্তব্য দিচ্ছেন সেই কারণে। আর একটি প্রসঙ্গ আসছে, অধ্যাপক হক বলছিলেন যে মানসম্মত মহাসড়কটা আমাদের জন্য খুব জরুরি ছিল এই অন্যান্য কিছুতে। এবং আপনাকে ধন্যবাদ যে আপনি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনার জন্য আমাদের ডাকছেন, কিন্তু আগে যদি আপনি ইয়ে করতেন তাহলে আমি কিছু পেপারস আপনাকে আজকে দেখাতে পারতাম। যাই হোক, বিষয়টা কিন্তু কি বলা হয়েছিল, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হলো তারেক মাসুদ এবং মিশুক মনিরের দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে, যেটা সমগ্র দেশের পরিবহন সেক্টরের চালকদের, শ্রমিকদেরকে একটা হত্যাকারী হিসাবে, ঘাতক হিসাবে চিহ্নিত করার একটা অপকৌশল, একটা অপচেষ্টা চালানো হলো। এবং আপনি জানেন যে একজন বিশিষ্ট কলামিস্ট সে এই কথাও লিখলো যে সাবধান, খান সেনারা রাস্তায়, অর্থাৎ ড্রাইভাররা রাস্তায়। এই যে কথাগুলো, এর প্রেক্ষিতে আমি একটা লিখেছিলাম। এই লেখাটা আমি আজকে দিয়ে যাব আপনাকে। আমি এর হেডলাইন করেছিলাম চালকরা ঘাতকও নয়, খান সেনাও নয়, তারা সেবক। আচ্ছা, তো এখন এই এর মধ্যে যে কথাগুলো আমরা বলেছিলাম যে দুর্ঘটনার জন্য কারা কারা দায়ী, আমি কিছুক্ষণ আগে বলেছি। তারপরেও আমি সমস্ত ঘটনা বলবো না, শুধুমাত্র বলবো যে কারা কারা, কোন কোন সেক্টর। একদিকে হলো চালকের কারণে দুর্ঘটনা ঘটে, ত্রুটিপূর্ণ যানবাহনের কারণে ঘটে, মালিক পক্ষের ত্রুটির কারণে ঘটে, পথচারীর কারণে ঘটে, যাত্রীদের কারণে ঘটে, ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থার কারণে ঘটে, লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের ত্রুটির কারণে ঘটে, আইন প্রয়োগকারী সংস্থার কারণে ঘটে, মন্ত্রণালয়ের অবহেলার কারণে ঘটে। এই সকল কারণ দুর্ঘটনা এবং এখানে বিস্তারিত বলা আছে। এবং মঞ্জু ভাই সহ আমরা অনেক আন্দোলন করেছি, সেখানে কিছু চুক্তি আমাদের সঙ্গে বিভিন্ন সরকারের ছিল। আবার কখনো আমরা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এককভাবে আন্দোলন করেছি। কি কি প্রধানত কি কি চুক্তিগুলো ছিল আমি আপনার শুধু অবগতির জন্য বলে রাখতে চাই। সেগুলোর মধ্যে ছিল চালকদের সচেতনতা বৃদ্ধির জন্য বিআরটি এর উদ্যোগে প্রতি জেলায় নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনমূলক কর্মসূচি পালন করা হবে। এগুলো কিন্তু চুক্তি ছিল। প্রতি জেলা বিআরটি এর উদ্যোগে বিভিন্ন সরকারের সময়, এক সরকার নয়, বিভিন্ন সরকার। তারপর প্রতি জেলায় বিআরটি এর উদ্যোগে ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ভোকেশনাল ইনস্টিটিউট, যুব প্রশিক্ষণ কেন্দ্র, টিটিসি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে ট্রাফিক নিয়ম কানুন অন্তর্ভুক্ত করা হবে। ট্রাফিক আইন যুগোপযোগী করা হবে এবং ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হবে। ট্রাফিক নিয়ম কানুন ও সাইন সম্বলিত একটি বুকলেট প্রত্যেক চালককে সরবরাহ করা হবে এবং এ সম্পর্কে ধারণা নিতে বাধ্য করা হবে। ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ করা হবে। যার লাইসেন্স প্রদানকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা, আইন প্রণয়নপূর্বক শাস্তির ব্যবস্থা করা হবে। স্কুল অফ মোটরিং বোর্ডের কার্যক্রম শক্তিশালী করা হবে। আইন অনুযায়ী পরিমিত সময়ে চালকদের গাড়ি চালানো নিশ্চিত করা হবে। বিআরটি এর জনবল কাঠামো নতুনভাবে বিন্যাস করা হবে এবং জনবল বৃদ্ধি করা হবে। ট্রাকের ওভারলোড বন্ধ করার জন্য একযোগে প্রয়োজনীয় সংখ্যক ওজন মেশিন চালু করা হবে। স্পেসিফিকেশন অনুযায়ী যানবাহনের বডি তৈরির পূর্বে এক মিনিট শুনতে হবে আপনাকে, কারণ হাফ কথা শুনলে হবে না। বডি তৈরির পূর্বে বিআরটি এর স্টাডি কমিটিতে পরীক্ষা নিরীক্ষা পূর্বক ছাড়পত্র প্রদান করা হবে। নসিমন করিমন, ভুটভুটি, চান্দের গাড়ি, ইজি বাইক সহ
অবৈধ যানবাহন ও ধীরগতি সম্পন্ন যানবাহন সড়ক মহাসড়কে চলাচল বন্ধ করা হবে। সড়ক ও মহাসড়কের মোড় ও বাঁকের পাশের গাছপালা অপসারণ করা হবে। সড়ক ও মহাসড়ক 4 লেনে উন্নীত করা হবে এবং ডিভাইডার নির্মাণ করা হবে। সচেতন